প্রিয় ছাত্রছাত্রী, স্বাগতম তোমাদের আজকের এই ক্লাসে। আমরা সকলে জানি বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের মানুষের অধিকাংশ মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি। কৃষকরা আমাদের যে খাদ্যের চাহিদা, সে খাদ্যের যোগানটা দিয়ে থাকে কৃষক। কৃষকদের শ্রমের বিনিময়ে কিন্তু আজকের এই সভ্যতা। তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে শস্য উৎপাদন করে আমাদের খাদ্যের ঘাটতি পূরণ করে, অথচ এই সমাজের চোখে, কিছু মানুষের চোখে কৃষকরা অবহেলার পাত্র, অবজ্ঞার পাত্র। তারা তাদের যে যোগ্য সম্মান, সেই সম্মানটুকু তারা পায় না। এই কৃষকদের কথা, এই পল্লীর কথা, গ্রামের কথা, কৃষকের সুখ দুঃখের কথা, কৃষকের রূপের কথা যিনি কবিতায় স্থান দিয়েছেন, সুনিপুণভাবে, নিবিড়ভাবে, সচেতনভাবে কবিতার মাধ্যমে রূপায়িত করেছেন, তার কাহিনী কাব্য রূপায়িত করেছেন, তিনি আমাদের প্রিয় কবি জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে আমরা পল্লী কবি নামেই চিনি, অর্থাৎ জসিমউদ্দিনের উপাধি হচ্ছে পল্লী কবি, পল্লীর কবি। তিনি এমন একজন কবি যিনি আধুনিক কবি হওয়ার পরেও শহরের থেকেও তিনি এমনভাবে গ্রামকে দেখেছেন, এমনভাবে এত সুনিপুণভাবে, এত গভীরভাবে গ্রামের কথা, পল্লীর কথা, গ্রামের নদীর কথা, গ্রামের ফসলের কথা, গ্রামের মাঠের কথা তিনি তুলে ধরেছেন। এজন্য তাকে পল্লী কবি বলা হয়। আমরা আজকে তার একটি বিখ্যাত কাহিনী কাব্য, সেই কাহিনী কাব্যের যে একটা কেন্দ্রীয় চরিত্র কৃষক রূপাই, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, সেই কবিতাটি আমরা আজকে আলোচনা করব। এই কবিতাটি আলোচনার পূর্বে আমরা কবি জসিমউদ্দিন সম্পর্কে একটু আলোচনা করে নিই। জসিমউদ্দিন এমন একজন কবি যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতে তার একটি বিখ্যাত কবিতা প্রকাশিত হয়, যে কবিতাটির নাম হচ্ছে কবর। এই কবর কবিতার কারণে তিনি ছাত্র অবস্থাতেই বিখ্যাত হয়ে ওঠেন, পরিচিত হয়ে ওঠেন, এবং সেটা তিনি ছাত্র থাকাকালীন সময়ে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়। এই যশস্বী লেখক, এই বিখ্যাত কবি জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে। আবারও বলছি, তিনি 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কবি জসিমউদ্দিনের উল্লেখযোগ্য দুটি কাহিনী কাব্য রয়েছে। একটি হচ্ছে সুজন বাদিয়ার ঘাট, অপরটি নকশিকাঁথার মাঠ। সুজন বাদিয়ার ঘাট এবং নকশিকাঁথার মাঠ। এখানে নকশিকাঁথার মাঠ কাহিনী কাব্যটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে আলোচনাটি করব, যাকে নিয়ে আমরা আলোচনা করব, যাদের কথা আমরা বলবো, যে কবিতাটি আলোচনা করব, সেই কবিতাটি হচ্ছে নকশিকাঁথার মাঠ কাহিনী কাব্যের কেন্দ্রীয় চরিত্র, যিনি একজন কৃষক। এই জন্য আমাদের এই নকশিকাঁথার মাঠ কাহিনী কাব্যটির নামটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ রূপাই কবিতাটি নকশিকাঁথার মাঠ কাহিনী কাব্য থেকে সংকলন করা হয়েছে। এছাড়াও কবি জসিমউদ্দিনের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাকালি, বালুচর, মাটির কান্না, এবং তার উল্লেখযোগ্য একটি নাটকও রয়েছে, সেটি হচ্ছে বেদের মেয়ে, এবং তার একটি উপন্যাস রয়েছে, উপন্যাসটি হচ্ছে বুবা কাহিনী। এবং সবচেয়ে যেটা মজার বিষয়, তার একটি অসাধারণ গানের সংকলন রয়েছে, সেটি হচ্ছে রঙ্গিলা নায়ের মাঝি। অনেক বিখ্যাত চমৎকার গান সেখানে রয়েছে, যেগুলো এখনও মানুষের মুখে মুখে গ্রাম বাংলার সৌন্দর্যকে নিয়ে, প্রকৃতির সৌন্দর্যকে নিয়ে, কৃষকদেরকে নিয়ে তিনি সেই গানগুলো রচনা করেছেন। এখন আমরা সরাসরি কবিতা আলোচনায় চলে যাব। আমরা দেখতে পাচ্ছি কবিতার নাম হচ্ছে রূপাই, জসিমউদ্দিন। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল। এখানে গা মানে হচ্ছে গ্রাম। প্রথম লাইন থেকে আমরা বুঝলাম এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল। এখানে একটি চাষার ছেলের কথা বলা হচ্ছে, চাষ অর্থ কৃষক, একজন কৃষকের ছেলের কথা বলা হচ্ছে একটি গ্রামের, যার মাথার চুল হচ্ছে লম্বা। এখন যদি আমাদের প্রশ্নে আসে,
কৃষকটির মাথার চুল কীরকম ছিল? লম্বা। কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল? কৃষকের মুখটা ছিল কালো। কিসের মতো কালো? ভ্রমরের মতো কালো। তা এতই চমৎকার ছিল, কিসের রঙিন ফুল? রঙিন ফুলের চাইতেও সুন্দর ছিল সেই কালো ভ্রমরের মতো কৃষকের কালো মুখখানি। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া। কৃষকের মুখের মায়াটা ছিল কাঁচা ধানের পাতার মতো, অর্থাৎ যে কাঁচা ধানের পাতা যে শ্যামল, সবুজ, মসৃণ, যে শ্যামল সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিসের মতো? কচি মুখের মায়াটা হচ্ছে কাঁচা ধানের মতো। অর্থাৎ তিনি কৃষকের মুখের মায়াটাকে তুলনা করছেন, মুখটাকে তুলনা করছেন কাঁচা ধানের পাতার সাথে। তার সাথে কে মাখিয়ে দিচ্ছে নবীন তৃণের ছায়া। তার সাথে তার সেই সৌন্দর্যের মধ্যে কেউ যেন মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া, অর্থাৎ নতুন তৃণ মানে ঘাস, যে নতুন গজানো ঘাস, যেটা শ্যামল সুন্দর, একটা আলাদা সৌন্দর্য বিরাজ করে, তার মতো একটা নবীন তৃণের ছায়ার মতো। এখন আমাদের যদি প্রশ্ন করে থাকে, প্রশ্ন আসে কৃষকের মুখের মায়াটা কেমন ছিল? কচি ধানের পাতার মতো। এবং কৃষকের মুখের সাথে কি মাখিয়ে দিয়েছিল? নবীন তৃণের ছায়া। জালি লাউয়ের ডগার মতো বাহু দোকান শুরু। এখানে জালি লাউ মানে হচ্ছে কচি লাউ। কচি লাউয়ের ডগা আমরা সবাই চিনি, যে লাউয়ের ডগা, সেই লাউয়ের ডগার মতো হচ্ছে বাহু। বাহু অর্থাৎ হাত, দোকান সরু, চিকন, অর্থাৎ কৃষকের যে দুইটা হাত, সেই দুইটা হাত হচ্ছে চিকন। কিসের মতো চিকন? জালি লাউয়ের মতো চিকন। গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু। এখানে গা মানে হচ্ছে গ্রাম, অর্থাৎ কৃষকের এখানে গা মানে হচ্ছে শরীর, আর উপরের গা মানে হচ্ছে গ্রাম। এই যে কৃষকের শরীরটা হচ্ছে গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু, অর্থাৎ কৃষকের যে শরীরটা হচ্ছে শাওন মাস অর্থাৎ শ্রাবণ মাসের যেমন তমাল তরু। তমাল মানে হচ্ছে গাব গাছ, আর তরু মানে হচ্ছে গাছ। তমাল মানে গাব এবং তরু মানে গাছ। অর্থাৎ কৃষকের গাটি কীরকম? শ্রাবণ মাসে যখন বৃষ্টি হয়, গাব গাছটা যখন ভিজে যায়, তখন যে গাব গাছ এমনিতে কালো, তার কালো রঙটা আরও প্রকট হয়ে ধরাবে। অর্থাৎ কবি কৃষকের গাকে তুলনা করছেন যে শ্রাবণ মাসের বৃষ্টিতে ভেজা সেই গাব গাছের সাথে। বাদল দোয়া মেঘে কেগো মাখিয়ে দিচ্ছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। বাদল দোয়া মেঘে কেগো মাখিয়ে দিচ্ছে তেল। বাদল দোয়া মেঘ অর্থাৎ মেঘ থেকে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির কথা বলা হচ্ছে। সেই বৃষ্টি, কৃষক যখন খেতে কাজ করে, যখন সেই খেতে কাজ করার সময় যখন শ্রাবণ মাসে যখন বৃষ্টিটা তার শরীরে পড়ে, সে তার কালো শরীরে যখন পড়ে, তখন মনে হচ্ছে কেউ যেন তেল মাখিয়ে দিয়েছে। অর্থাৎ যে বৃষ্টি পড়া, কৃষকের শরীরে যে বৃষ্টির পানি পড়া, সেই পানিটাকে কবি মনে করছেন কেউ যেন কৃষকের কালো শরীরে তেল মাখিয়ে দিয়েছে। এই তেল মাখিয়ে দেওয়ার কারণে কি হলো? বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর কেল, অর্থাৎ বিজলি যে চমকায়, সেই বিজলিটা মনে হচ্ছে কৃষকের শরীরে পড়ে পিছলে যাচ্ছে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। যে আলোর খেলা, বিজলি চমকালে যে আলোকিত হয়, সে আলোর খেলা কৃষক যে মাঠে কাজ করছে, তার যে বৃষ্টির পানি তার শরীরে পড়ে যেন মনে হচ্ছে কেউ তেল মাখিয়ে দিয়েছে, যেখানে বিজলি পড়ার পরে সেটা তার আলোর যে খেল, সেটা ছড়িয়ে পড়ছে চারিদিকে। এরপরের লাইনে দেখা যাচ্ছে, কচি ধানের তুলতে চারা হয়তো কোন চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। অর্থাৎ কৃষক যখন খেতে কাজ করে ধান তুলে, কচি ধানের চারা তুলে, তখন যে কৃষকের মুখে যে হাসি, সেই হাসিটা যে কতটা বিস্তৃত, কতটা সুখের হাসি, কতটা আনন্দের হাসি, সেই হাসিটার কথা এখানে কবি তুলে ধরছেন। এই প্রথম প্যারায় আমরা কিছু প্রশ্ন পেলাম, কিছু উপমা পেলাম। অর্থাৎ জসিমউদ্দিন যে একটা কৃষকের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা, তার সৌন্দর্যের কথা বর্ণনা করছেন, তাও আবার পল্লীর বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে, মাঠ, ক্ষেত, এই যে কাঁচা ধানের পাতা এবং নবীন তৃণ এবং তমাল তরু, জালি লাউ, এই যে প্রকৃতির যে উপাদান, সেই প্রকৃতির উপাদানের সাথে কিন্তু তিনি তুলনা করেছেন।
এই কৃষকের সৌন্দর্যকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষক হচ্ছে তার মাথার চুলটা ছিল লম্বা এবং তার মুখের মায়াটা ছিল কাঁচা ধানের পাতার মতো এবং তার বাহু ছিল জালিলাওয়ের ডগার মতো সরু এবং তার শরীরটা ছিল শাওন মাসের তমাল তরুর মতো এবং বাদল দোয়া মেঘে কেগো মাখিয়ে দিচ্ছে তেল, মনে হচ্ছে বৃষ্টি তার শরীরে তেল মাখিয়ে দিচ্ছে। এবং আমরা এর পরে পেরে যাচ্ছি, পরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি কালো চোখের তারা দিয়ে সকল দরা দেখি। অর্থাৎ আমাদের চোখের যে মণি যে সেটা কিন্তু কালো, এই কালো দিয়ে কিন্তু আমরা পুরো পৃথিবীটাকে দেখি। অর্থাৎ যে চোখ দিয়ে আমরা পুরো পৃথিবীটা দেখি, সেই চোখের যে মণি, চোখের যে তারা, সেটা হচ্ছে কালো। কিন্তু লেখক এখানে আরেকটি অর্থ বুঝিয়েছেন, সেটা হচ্ছে যে কালো চোখের তারা, অর্থাৎ এই যে কালো ছেলে কৃষক, এই তারাই কিন্তু ফসল উৎপাদন করে এই পৃথিবীটাকে আলোকিত করে। অর্থাৎ কালো চোখের তারা দিয়ে সকল দরা দেখি, অর্থাৎ এই পৃথিবীটাকে কিন্তু সৌন্দর্যমণ্ডিত করে তুলছে এই কালো ছেলে, কালো কৃষকরাই। কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি। অর্থাৎ যে কালো দাঁত মানে হচ্ছে দোয়াত, আমরা যে একটা পবিত্র গ্রন্থ কোরআন কেতাব এগুলি কিন্তু আমরা লিপিবদ্ধ করি কালো দিয়ে। এখানে একটা কালো রঙের যে একটা কালো রঙের একটা গুরুত্ব বোঝানো হচ্ছে, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি। এর অন্য একটা অর্থ যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে পৃথিবীর যে বিখ্যাত যে জিনিসগুলো রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো কিন্তু কালো, অথচ আমরা কালোকে অবহেলা করি। কৃষকটা কালো, যে কোরআন পবিত্র গ্রন্থ সেটা কালো। আমরা দেখব যে দোয়াতের কালি, সে কালিটাও কিন্তু কালো। এর চোখের তারা সেটাও কিন্তু কালো। জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়। আবার কবি কি বলছে, এর জন্মটাই কালো, মরণটাই কালো এবং এই ভুবনটা হচ্ছে কি কালো, এই পৃথিবীটাই কালো। অর্থাৎ যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন যে অন্ধকার জগতে যে চলে যাবে, সে কালোর কথা বলা হচ্ছে। চাষিদের এই কালো ছেলে সব করেছে জয়। অর্থাৎ যার জন্ম কালো, মরণও কালো, এই ভুবনটা কালো, যে কালো রঙটা সে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ তার যে উৎপাদিত ফসল, তার যে শ্রমের বিনিময়ে উৎপাদিত শস্য ফসল, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। এই চাষিদের এই যে কালো ছেলে, সে কিন্তু সব কিছু জয় করছে কিসের মাধ্যমে? তার শ্রমের মাধ্যমে, তার উৎপাদিত ফসলের মাধ্যমে, উৎপাদিত শস্যের মাধ্যমে। আমরা আবারও পড়ছি, কালো চোখের তারা দিয়ে সকল দরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লেখি। জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের এই কালো ছেলে সব করেছে জয়। এরপরের লাইন, সোনায় যে জন সোনা বানায়, কিসের গরব তার, রং পেলে বায় গড়তে পারি রামধনুকের হার। সোনায় যে জন সোনা বানায়, অর্থাৎ যে স্বর্ণ দিয়ে স্বর্ণ বানায়, যে স্বর্ণ দিয়ে স্বর্ণের অলঙ্কার বানায়, তার কিসের গর্ব? রং পেলে বায় গড়তে পারি রামধনুকের হার। অর্থাৎ রং দিলে তো রং দিয়েই তো রামধনুকের হার গড়া যায়। অর্থাৎ স্বর্ণ দিয়ে স্বর্ণ তৈরি করা, রূপা দিয়ে রূপা তৈরি করা, রং দিয়ে রামধনু তৈরি করা, এখানে গর্বের কিছু নেই। অর্থাৎ কবি এখানে বলছেন, বোঝাতে চাইছেন যে কৃষক সে মাটিতে ফসল ফলাচ্ছে, সোনালি ফসল, এই সোনালি ফসল ফলিয়ে কিন্তু সে গর্ববোধ করছে না। কালোয় যে জন আলো বানায়, বোলায় সবার মন, তারই পদ রজের লাগি লুঠায় বৃন্দাবন। অর্থাৎ যে স্বর্ণ দিয়ে স্বর্ণ বানায়, তার কিসের গর্ব? যে রং দিয়ে রামধনুকের হার বানায়, তার কিসের গর্ব? গর্ব তো সে করতে পারে যে কালোয় যে জন আলো বানায়, বোলায় সবার মন। অর্থাৎ যে কালো মানুষ, যে কালো কৃষক, যে আলো বানায়, অর্থাৎ যে সোনালি ফসল উৎপন্ন করে এই পৃথিবীটাকে আলোকিত করে, এই পৃথিবী থেকে ক্ষুধা মুক্ত করে, এই পৃথিবীর মানুষের খাদ্যের যোগান দেয়, সেই তো গর্ব করার মতো, সেই তো অহংকার করার মতো। তারই পদরজের লাগি লুঠাই বৃন্দাবন। পদরজ মানে হচ্ছে পায়ের দুলো, অর্থাৎ সে কালো ছেলের পায়ের দুলের জন্য লুঠায় বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে একটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা তীর্থস্থান। এটা হচ্ছে রাধা কৃষ্ণের একটা মিলন কেন্দ্র। যখন রাধা কৃষ্ণ অভিসারে যেতেন, তাদের সেই মিলন কেন্দ্র হচ্ছে বৃন্দাবন।
যে কৃষক যে কালো হওয়ার পরও সারা পৃথিবীতে আলো ছড়িয়ে যাচ্ছে তার উৎপাদিত ফসলের মাধ্যমে, তার শ্রমের মাধ্যমে, তার পায়ের ধুলো পাওয়ার জন্য যে বৃন্দাবন একটা তীর্থস্থান সেটাও যেন লুটিয়ে পড়ছে। সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে, জোড়ায় যেন বুক। কবি বলছেন সোনাও নয় পিতলও নয়, নহে সোনার মুখ, কালো বরণের যে কালো রঙের যে চাষির ছেলে সেটাই যেন বুক জুড়িয়ে দিচ্ছে। যে কালো তার মাঠের দান, যে কালো তার গাও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও। অর্থাৎ যে কালো তার উৎপাদিত ফসল কালো, তার মাঠের দান কালো, তার গ্রামটা কালো, এবং সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও। অর্থাৎ স্নান করা মানে হচ্ছে গোসল করা, সে কালোতে গোসল করে তার গ্রামটাও উজ্জ্বল হচ্ছে, আলোকিত হচ্ছে। অর্থাৎ যে কৃষক কালো কৃষক, তার উৎপাদিত শস্যটাও কালো, তার গ্রামটা কালো, এবং সে কালোর মধ্যে যে সে গোসল করে তার গ্রামটাকে স্নান করে আরও উজ্জ্বলতর করে তুলছে। আমরা এর পরে প্রায় যাচ্ছি। একদম এই কবিতার শেষের প্যারা, একদম শেষ যে প্যারাটা রয়েছে সেই প্যারায় আমরা এসেছি। সেই প্যারায় আমরা একটু আলোচনা করে দেখি, আবৃত্তি করে দেখি, পাঠ করে দেখি। আঁকড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি। আঁকড়া বলতে সাধারণত মানুষের জমায়েত হওয়ার একটা স্থানকে বোঝায়। যে এই গ্রামের যে আঁকড়া, সে যেখানে লাঠি খেলা হয়, গানের আসর হয়, সে আঁকড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে অর্থাৎ যে কৃষকের কথা বলা হচ্ছে, সেই কৃষকটা শুধু তার উৎপাদনে নয়, তার কৃষিকর্মে নয়, তার উৎপাদিত কাজে নয়, সে তার অনেক গুণ রয়েছে। সে গুণের মধ্যে একটি হচ্ছে সে ভালো লাঠিয়াল। গ্রাম বাংলার একটা জনপ্রিয় খেলা লাঠি খেলা। যে কৃষকের কথা বলা হচ্ছে সে ভালো লাঠিয়াল। খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি, সেই খেলার দলে তাকে পাওয়ার জন্য, তাকে দলে নেওয়ার জন্য সকলেকে টানাটানি শুরু করে দেয়। জারির গানে তাহার গলা উঠে সবার আগে, শাল সুন্দি বেদ যেন ও সকল কাজে লাগে। অর্থাৎ এই যে কৃষকের কথা বলা হচ্ছে, সে শুধু ফসল উৎপাদনে নয়, লাঠি খেলায় নয়, এবং সে গানেও পারদর্শী। অর্থাৎ এখানে সে বিবিধ বিদ্যায় সে পারদর্শী। জারি গানের গলা উঠে সবার আগে, অর্থাৎ জারির গানে, গ্রাম বাংলার যে জারি গান একটা শোকগীতি, এই শোকগীতিতে সবার চাইতে সুন্দর সুরেলা কণ্ঠে তার গানটাই যেন সকলকে মুগ্ধ করে। শাল সন্ধি বেদ যেন ও সকল কাজে লাগে। শাল সন্ধি বেদ অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা কাঠ যেটা সকল কাজে লাগে। এখানে শাল সন্ধি বেতের সাথে তুলনা করা হচ্ছে সেই কৃষককে, অর্থাৎ শাল সন্ধি বেদ যেমন প্রতিটা কাজে লাগে, তেমনি এই কৃষক সে সকল কাজে পারদর্শী। সে কৃষিকার্যেও পারদর্শী, সে লাঠি খেলায়ও পারদর্শী, সে গানেও পারদর্শী। বুড়োরা কয় ছেলেও নয় পাগল লোহা যেন, রূপায় যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন। গ্রামের মুরব্বীরা বলছে ছেলে নয় ও পাগাল লোহা। ও যেন ছেলে নয়, পাগাল লোহা। পাগাল মানে হচ্ছে নিখুঁত, একদম সঠিক, খাঁটি। বৃদ্ধরা বলছে সে ছেলে নয়, সে যেন একদম খাঁটি লোহা। রূপায় যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন। রূপাই, এতক্ষণ ধরে আমরা যার আলোচনা করছি যে কৃষক, তার নাম হচ্ছে রূপাই। গ্রামের বৃদ্ধরা বলছে রূপাই যেমন বাপের বেটা, এমন বাপের বেটাকে কেউ কোনোদিন দেখেছো? যে এত কাজে পারদর্শী, সব বিদ্যায় সে পারদর্শী, সব ক্ষেত্রে সে পারদর্শী। যদিও রূপা নয় কো রূপায়, রূপার চেয়েও দামি, এক কালেতে ওরে নামে সবগা হবে নামি। যদিও রূপা নয় কো রূপায়, রূপার চেয়েও দামি, এক কালেতে ওরে নামে সবগা হবে নামি। বলছে যদিও ওর নাম রূপাই, কিন্তু রূপা নয়, সে রূপাও নয়, সে স্বর্ণ নয়, তার চেয়ে অধিক মূল্যবান।
সে রূপার চেয়েও দামি। এককালে একটা সময়ে এই রূপায়ের নামের কারণে, তার সুনামের কারণে, তার শ্রমের কারণে কিন্তু এই গাঁটার নামই হবে, অর্থাৎ এই গ্রামটা পরিচিত হবে রূপায়ের নামে। এই ছিল আজকে আমাদের এই কবিতার আলোচনা। এই কবিতার মধ্যে আমরা আলোচনা করে আমরা যা বুঝলাম, এখানে গ্রামের কথা, প্রকৃতির কথা কবি জসীমউদ্দীন সুন্দর করে তুলে ধরেছেন। এখান থেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যে জ্ঞানমূলক প্রশ্নের জন্য যে রূপায়ের যে সৌন্দর্যের বর্ণনা করা হচ্ছে, সেই সৌন্দর্যকে কিসের সাথে তুলনা করা হয়েছে, সেই প্রশ্নগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এবং এখানে যে কবিতার লাইনগুলো রয়েছে, সেই লাইনের ব্যাখ্যাগুলো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। এবং আমাদের যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নে যে গ্রামের সৌন্দর্যের বর্ণনা অথবা কৃষক রূপায়ের দেহের সৌন্দর্যের বর্ণনা আসতে পারে। একটা উদ্দীপক থাকবে, যে উদ্দীপক একটা কল্পিত হয়তো চরিত্র থাকবে, একটা কল্পিত গ্রামের একটা সৌন্দর্যের বর্ণনা দিতে পারে, অথবা কল্পিত একটা চরিত্রের বর্ণনা, সৌন্দর্যের বর্ণনা দিতে পারে, যার সাথে আমাদের যে এই কবিতার যে প্রধান চরিত্র রূপাই কৃষক, সেই কৃষকের চরিত্রের সাথে যে সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য, তুলনামূলক আলোচনা, অথবা যে একটা উদ্দীপকে যে একটা গ্রামের যে একটা সৌন্দর্যের কথা বলা হবে, সেই গ্রামের সৌন্দর্যের সাথে রূপায়ের যে গ্রাম, সেই গ্রামের সৌন্দর্যের একটা তুলনামূলক আলোচনা, তুলনামূলক একটা সাদৃশ্য অথবা মিল কোথায়, অমিল কোথায়, এই ধরনের প্রশ্নগুলো আমাদের উচ্চতর দক্ষতামূলক অথবা প্রয়োগমূলক প্রশ্ন আসতে পারে। এই জন্য আমাদের কবিতাটা বারবার পড়া উচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কবিতাটা ভালো করে পড়বা, ভালো করে বোঝার চেষ্টা করবা, এবং এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন যে রয়েছে সেগুলো তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করবা। এবং আমাদের যে গ্রুপ রয়েছে এএমএসসি পরিবার, সেই এএমএসসি গ্রুপে তোমরা অ্যাক্টিভ থাকবে। আমরা প্রতিটি ক্লাস শেষে যে আজকের যে কবিতা, সেই কবিতার যে সৃজনশীল প্রশ্নগুলো, বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা ক্রমান্বয়ে গ্রুপে দেব। তোমরা সেই গ্রুপে অ্যাক্টিভ থাকবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সকলে সুস্থতা কামনা করি। ধন্যবাদ সকলকে।